আমার সম্মানিত কৃষক বন্ধু, এই যে তিল বাড়ি দেখছেন, তিলটা গাছটা অলরেডি খুব সুন্দর হয়েছে। তো এই যে মানে বৃষ্টি পাওয়ার জন্য প্রচুর গাছ মরে যাচ্ছে। এই তিল গাছকে কিভাবে আমরা মরার হাত থেকে বাঁচাবো, তার আজকে একটা আপনাদেরকে ভিডিও জানাবো যে কি কি মেডিসিন আমরা ব্যবহার করবো এই তিল গাছ যে মরে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে। সেক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করবো। এই দেখছেন একটা গাছ নেতিয়ে পড়ছে, ঠিক আছে? একে তুললে একটু গোড়াটা হালকা পচন সৃষ্টি হয়েছে। এই জায়গাটা এই জায়গাটাতে পচন সৃষ্টি হয়েছে, গাছটা মরে যাচ্ছে। তাই এই মরার হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো। এখানে একটা গাছ মরে যাচ্ছে, এই দেখছেন, বাচ্চা একটা গাছ, এটা মরে যাচ্ছে। মানে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছগুলো মরে যাচ্ছে। তাই এই মরার হাত থেকে আমরা কি কি ব্যবহার করতে পারি, কোন কোন মেডিসিন, যেটা আমাদের গাছটাও সতেজ থাকবে। কারণ দেখুন, গাছ যদি মরে যায় সেখানে তো আপনার ফলন তো হবে না। তাই এটা আপনাদেরকে অবশ্যই রোধ করতে হবে। এই দেখেন, এখানে একটা গাছ মরে যাচ্ছে। হ্যাঁ, তো আপনাকে সঙ্গে সঙ্গে যখনই আপনার বাড়িতে তিল গাছ মরতে শুরু করবে, আপনাকে অবশ্যই মেডিসিন একটা ব্যবহার করতে হবে। এবার 3 থেকে 4 রকমের মেডিসিনের কথা বলবো, এগুলো আপনারা ব্যবহার করবেন। আশা করা যায় অনেকটাই আপনারা রেজাল্ট পাবেন। দেখছেন, গাছ কিন্তু অলরেডি ভালোই গ্রোথ রয়েছে। তাও আমরা কি কি এই সময় দেব এই তিল গাছকে মরার হাত থেকে বাঁচার জন্য, সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তাহলে আপনাদেরকে কৃষক বন্ধু এবং চাষি বন্ধু আপনাদেরকে দেখালাম যে আমার তিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, গাছ অতিরিক্ত বৃষ্টির কারণে তিল গাছগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখুন, গোড়া কালো হয়ে পচে যাচ্ছে। ঠিক আছে, এবারে এই যে গাছগুলোকে আমাদেরকে উম যাতে না আর মরে নতুন করে, সেই জন্য আমাদের কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। তো সেই মেডিসিন গুলো আমরা কি কি দেবো আপনাদেরকে জানাবো, যেটা খুব অল্প খরচার মধ্যে। যে প্রথম যে স্প্রে ধরতে পারেন, যেহেতু গাছটা কম বয়স, তাই আমরা হালকা ডোজের যে সমস্ত মেডিসিন গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। তো সেগুলো কি কি আজকে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলবো, যে কি কি গুলো আমরা প্রথম স্প্রের জন্য এই সময় ব্যবহার করতে পারি। দেখুন, এই যে তিল চাষটা কিন্তু খুব একটা কম খরচার মধ্যে খুব একটা লাভজনক চাষ। প্রথম যে ফাঙ্গিসাইডের কথা বলবো, ইউপিএল কোম্পানির সাপ। আমরা প্রতি ড্রামে 50 গ্রাম হারে আমরা ব্যবহার করব ইউপিএল কোম্পানির সাপ। এর সাথে আমরা ব্যবহার করব একটি শিকড়ের ওষুধ। অর্থাৎ এই সময় গাছ যাতে ঠিকঠাক ভাবে শিকড় চালাতে পারে, শিকড়টা ঠিকঠাক নিতে পারছে না, তাই একটি শিকড়ের ওষুধ আমরা ব্যবহার করব। ঠিক আছে, ওর সাথে আমরা কিছু অ্যান্টিবায়োটিক, অর্থাৎ প্ল্যান্টোমাইসিন বা স্টেপটোমাইসিন, হ্যাঁ, বা ভেডামাইসিন বা কাসুকামাইসিন, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক গাছের বা মাইসিন গোত্র যে ওষুধগুলো। তার মধ্যে এই যে আমি এটা নিয়েছি, এটা হচ্ছে V3, অর্থাৎ ভেডামাইসিন। আপনারা প্রতি ব্যারেলে 40 থেকে 50 ml হারে, এটা লিকুইড, 50 ml হারে আপনারা নিতে পারেন। তাহলে এই যে 3-4টি ওষুধ আমরা একত্রে মিশিয়ে আমরা এই যে তিলবাড়ির গাছ নষ্ট হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, আমরা ব্যবহার করতে পারি। দেখুন, এর যে টেকনিক গুলো, এই যে কার্বনডাজিম এবং স্প্রিন, এর দুটো কিন্তু সেম টেকনিক। আপনারা যে কোনো একটি কোম্পানি বেছে নিতে পারেন। এই যে সাপ রয়েছে ইউপিএল এর, আর হচ্ছে স্প্রিন রয়েছে, আপনারা যে কোনো একটা কোম্পানি বেছে নিতে পারেন। এটাও কার্বনডাজিম 12% এবং ম্যানকোজেব 63%, 63% WP% মানে আর রয়েছে, অর্থাৎ পাউডার ফর্মে রয়েছে। আর এটাও কিন্তু কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব, দুটো টেকনিকই দেওয়া আছে। তা আপনারা যে কোনো একটা, হয় এটা না হয় এটা পছন্দ করে নেবেন। এবারে আপনি এটা যদি আপনারা সাব পাউডার ব্যবহার করেন, তাহলে প্রতি ব্যারেলে
40 থেকে 50 গ্রাম হারে ব্যবহার করবে। আর যদি স্পিন দেন আপনারা, সেক্ষেত্রে 40 গ্রাম হারে সর্বোচ্চ প্রতি ব্যারেলে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে প্রথমে আমি ব্যবহার করতেছি সাপটা 50 গ্রাম হারে। দেখো না, এটা 100 রয়েছে, আমি হাফ নিয়ে নিচ্ছি। আপনারা একটু মেপে নেবেন, ঠিক আছে? আপনারা একটু মেপে মেপে ব্যবহার করবেন। হাফ নিয়ে নিলাম। ওর সাথে একটি শিকড়ের ওষুধ, ভ্যাডামাইসিন। এটা আমরা নেব প্রতি ব্যারেলে 40 ml হারে। ওটাকে ডাইরেক্ট আমরা ড্রামে দিয়ে দেবো। ঠিক আছে, এটা হাফটা রেখে দিলাম আর একটা ড্রামের জন্য। আচ্ছা, এটাকে আমরা ভালো করে একটু গুলে নেব। হুম। এই কালো কালো উড়ে উড়ে এসে চিল গাছে পাতায় বসে হুম। কি পোকা? তুষা পোকা হবে। চিলে জানেন না ওরা সবজি তার গাছ মরে যায় তো দিয়া জানো চালাতে পারে না। তিল গাছ মরে যাচ্ছে। এইটি শিকড়ের ওষুধ। দেখছেন শিকড়ের ওষুধটা দিয়েছি, জলটা কত সুন্দর কালো হয়ে গেছে। যে হিউমিক গোল্ড যেটা রয়েছে, হিউমিক প্লাস ফলবিক, আর ওর সাথে রয়েছে K2 মানে পটাশ। এইগুলোকে হালকা করে আস্তে আস্তে এগুলোকে হালকা করে আস্তে করে বেশিক্ষণ ধরে জলে গুলে নিতে হবে, তাহলে ভালো করে এটা চারিয়ে যাবে। আপনারা চারিয়ে নেবেন, এরকম প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে গুলবেন, দিয়ে আপনারা 1 ড্রামে ব্যবহার করবেন। অলরেডি বাড়িতে চলে এসেছি, এবারে আমরা স্প্রেটা করব। তো কৃষক বন্ধুদেরকে বলবো যে আপনারা এই স্প্রেটা করবেন সকাল থেকে 11টা থেকে 12টার মধ্যে। অর্থাৎ যেন বিষটা দেওয়ার পর বা এই যে ফাঙ্গিসাইড গুলো দেওয়া হবে, এরপর যেন গাছে একটু রোদ পায়। নাহলে বিকেলবেলা আপনারা ব্যবহার করবেন না। আর যদি কোনো সে বিকেলবেলা ব্যবহার করেন, সেক্ষেত্রে 4টার মধ্যে যেন আপনার স্প্রে কমপ্লিট হয়ে যায়। এবং তার সাথে অবশ্যই একটি আঠা ব্যবহার করবেন, কারণ এইগুলো ফাঙ্গিসাইড রোগ। হ্যাঁ, এদেরকে দেওয়াটার ওষুধ নিয়ম ফাঙ্গিসাইড ওষুধে, সেক্ষেত্রে আপনারা বিকেলবেলা দেবেন না, এগুলো সকালবেলার ক্ষেত্রেই ঠিক আছে। ঠিক আছে, চলুন বীজটা আমরা দিচ্ছি। আমার সম্মানিত কৃষক বন্ধু, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখালাম যে তিলবাড়ি মারা যাচ্ছে অতিরিক্ত জলের জন্য বা অতিরিক্ত বৃষ্টির জন্য। আজ 2-3বার অলরেডি বৃষ্টি পেয়ে গেছি। এমনিতে তিল হচ্ছে অল্প বৃষ্টির প্রয়োজনে গাছটি হয়, সেক্ষেত্রেও অনেকবার বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে গাছ আমার মরে যাচ্ছে। সেক্ষেত্রে কি কি মেডিসিন ব্যবহার করব আপনাদেরকে জানালাম। ঠিক আছে, আর এইগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ঠিক আছে, যদি কোনো কৃষক বন্ধুর বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি তাদেরকে জানাবো যে কোনটা কতটা পরিমাণে দিলে ঠিক হবে, সেক্ষেত্রে আপনারা জেনে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলটিকে পাশে থাকবেন এবং একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।